করে করে এগুলা সাজাইয়ে এই ধরনের একটা কুতে আমাকে ইনভলভ করা, আমাকে কুপ্রধান হিসেবে আখ্যায়িত করে, যে দিদার করে আরেকজন অফিসার ছিল, আরো কিছু ছিল। প্রথম 4টা ধারা আমার বিরুদ্ধে, 3টাতে মিনিমাম পানিশমেন্ট ছিল ডেথ, আইদার বাই ফায়ারিং স্কোয়াড অর বাই হ্যাঙ্গিং। তো একটা ছিল সেকশন 55। ওই সেকশন 55 আসলে কোনো শাস্তি হয় না, ওয়ার্নিং টার্নিং হইতে পারে, কিন্তু তারপরে একবার ধরে ফেলছে, একবার হ্যান্ডকাপ করে গেছে, একবার ডিজিএফআই ছেলে ঢুকছি, কাজে শাস্তিটা দিয়ে তো আর রক্ষা। তো ভাগ্য আমার ভালো, আমার কোর্ট মার্শালটা একমাত্র কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, যেখানে বাহিরের লইয়া রাখতে দেওয়া হয়েছে। ইট ওয়াজ এ ট্রায়াল কেস, টেস্ট কেস, যে বাহিরের লয়ার রাখতে দিলে ডিফেন্ডিং অফিসার হিসাবে অ্যাকিউজডের, তাহলে কি হয়, এটা একটা স্টাডির মতো ছিল। তো আমার অ্যাডভোকেট বিনা পয়সার অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট আমিনুল হক, পরে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আর একজন ছিলেন গাজীউল হক ভাষাপ্রেমী, আর একজন ছিলেন সিরাজুল হক। বিশেষ করে আমার সিরাজুল হক ছিলেন দিদারের ডিফেন্ডিং, আর আমার ছিলেন আমিনুল হক মেনলি, আর গাজীউল হক। ইট ওয়াজ এ টেস্ট কেস। তো এই হিসাবে ওইটা কোর্ট মার্শালে ওরা আগে সাজাই বলছিল, ডেট টেট দিয়ে কোথায় কোথায় মিটিং হয়েছে, কি কি হয়েছে, চার্জগুলো আগেই বানাই ফেলছিল। যে আমার ডিফেন্ডিং অফিসারও আর্মির লোক দিয়ে দিচ্ছে, মাহবুব আলাই চৌধুরী সরকার পক্ষের একটা কৌশলী হিসেবে কাজ করছিল। তো আমার নাম কোথায় ছিল না। পরে দিদার ছিল, ভাইকে ইন্ডিয়াতে গেছে, এরপরে আসার পরে সে দিদারকে যখন ইন্টারভিউ করলো, বললো যে তোমার কুপ্রধান কে ছিল, বললো যে এরকম নুনবী। সে তো তোমরা সাকসেসফুল হইলে কি নুনবী কি হইতো, তুমি কি হইতো? নুনবী হইতে রাষ্ট্রপতি, আমি সেনাবাহিনী প্রধান। তারপরে ওরা তাও বিশ্বাস করে নাই। এরপরে জেনারেল মঞ্জুরকে এটাতে ইনভলভ করা হয়েছে, যে জেনারেল মঞ্জুরের ডিরেকশনে এগুলো করা হয়েছে, আর সব ফার্স্ট অ্যাসেস সেকেন্ড অ্যাসেসের অফিসারদেরকে এদেরকে ইনভলভ করছে। তো এটা তখনও আমি কোর্টে বলছি, এবং আমার অ্যাডভোকেট আমিনুলের মধ্যে সেটা ট্রায়ালের কাগজপত্র আমার কাছে এখনো আছে। ইট ইজ নাথিং, ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু এলিমিনেট দি ফ্রিডম ফাইটার অফিসার্স। তো ওই এলিমিনেশনের প্রসেসেই অংশ হিসাবে আমারটাও, এরপরে আরো অনেক এরকম কু হয়েছে। এসব কুতে অনেক আর্মি অফিসার, যেমন ৭৭-এর একটা বগুড়ার ঘটনার পরপরই এখানে একটা জাপানি প্লেন হাইজ্যাক করে একটা অভ্যুত্থান সাজানো হয়েছিল। এটাও সাজানো সিপাহী বিপ্লব, যেখানে আমার নিজ মুখে শোনা বড় বড় জেনারেলরা যে ওরা নিজেরা সিপাহী নায়ক হাবিলদার হয়েছে, র্যাঙ্ক লাগাইয়া এটা একটা সাজানো খুব, যে আর্মির ভিতরে কোনো জার্ম আছে কিনা, বিপ্লবী কোনো জার্ম আছে কিনা, ওগুলাকে বের করে আনা এবং ওগুলাকে শেষ করা। তো ওই কুতো বহু গণ আদালত করে, বহু জেসিও এমসিও সাধারণ সৈনিক এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এমনও ঘটনা আছে, আমি যখন জেলে 1 বছর জেলে ছিলাম, যে ফাঁসিতে যাবে না, কারণ সে কিছুই জানে না, এমনও লোক আছে, কিন্তু জাল মেরে, ওই মাছ ধরা জাল মেরে তাদেরকে ওই জালে ফেলে আটকে তারপরে ফাঁসিতে চড়ে। তারপরেও তারা চিৎকার দিচ্ছে যে আল্লাহ তুমি কি নাই, আমি তো নির্দোষ, আমি তো কিছুই জানি না, আমার কেন ফাঁসি হবে, তুমি কোথায়, এই ধরনের চিৎকার পর্যন্ত তারা দিচ্ছে। এবং এমনও ঘটনা গেছে, ফাঁসির যে রশি চড়াবে সে কল্লা এমন মানে এত করছে, বডি যা ফাঁসি নিবে না, চিৎকার দিতেছে, তারপরে কল্লা রয়ে গেছে, বডি ছুটে পড়ে গেছে। এরকম অনেকগুলা ঘটনা আছে। তো এই ধরনের নৃশংস ভাবে গণ আদালত, মানে ফাঁসির আদালত আর কি, এগুলা ফাঁসিগুলো আগে এগুলো লেখা টাকা থাকতো, 1-2 মিনিট, তোমার নাম কি, বাবার নাম কি, কোন র্যাঙ্ক, কোন ইউনিট, এটা জিজ্ঞেস করে বাস রায়, তোমার ফাঁসি। এইভাবে করা হয়েছে। এই ফাঁসিগুলো সব এরকমই, আদালতের রায় এরকমই করা হয়েছে। এটা সম্পূর্ণ অমানবিক এবং মানবতা বিরোধী, এবং এটা মানবাধিকার লঙ্ঘন। এই ধরনের এই যে কোর্ট মার্শাল যেগুলো হয় আর্মিতে, এগুলো সম্পূর্ণ আসলে কারো কোনো এটা ডিফেন্স নেওয়ার কোনো ইয়ে থাকে না। ওই তারাই আমার লয়ার কি হবে তারাই ঠিক করে দেয়। হ্যাঁ, তো সে তো তার চাকরির জন্য ওরা যা বাঁচাই দিবে, যা বলে দিবে তাই করবে। তো সে তো চাকরি করে, সে তো পায়। তো
এইভাবে ট্রায়াল গুলো হয়। এবং এর সবচেয়ে দুঃখজনক এই ট্রায়াল, এইসব কেস আমাদের সিভিল কোর্ট গুলো নেয় না, হাইকোর্টও নেয় না, সুপ্রিম কোর্ট নেয় না, কেউ নেয় না। বলে বাবা এটাকে আর্মি, এগুলো আইন কানুনের পরিবর্তনের প্রয়োজন, আমাদের মানসিকতার প্রয়োজন। তাই সেনাবাহিনীতে যারা চাকরি করে তারাও তো মানুষ, তারাও এই দেশের নাগরিক, তাদেরও অধিকার আছে। নাগরিক, একজন নাগরিক হিসেবে তারও অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। কিন্তু সেনাবাহিনীতে, প্রতিরক্ষা বাহিনীতে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। এইগুলা সংবিধানে এগুলো আসা উচিত, তাদেরও মানবাধিকার তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। সব কুতে দেখা যায় মুক্তিযুদ্ধ অফিসারদের কেবল ফাঁসি হয় আর চাকরি চলে যায়। একটা ঘটনাও নাই যে কোনো রিপ্যাট্রিয়েটেড কোনো একজন অফিসারেরও ফাঁসি হয়েছে বা তার কোনো অভ্যুত্থানে তার চাকরি গেছে। চিটাগাংয়ের ঘটনা বহু রিপ্যাট্রিয়েটেড অফিসার তো ওখানে পোস্টিং ছিল, কারো তো চাকরি গেল না, কারো ফাঁসিও হলো না। হলো কার? মুক্তিযোদ্ধাদের, সব মুক্তিযোদ্ধাদের, একজনও নাই। যতগুলা কু বাংলাদেশে, ইনক্লুডিং কিলিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, সবগুলো পূর্ব পরিকল্পিত, সবগুলার ভিকটিম হচ্ছে মুক্তিযোদ্ধা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা কিলিং এ জড়িত ছিল, হিটলারের যারা, এখনো তাদের বিচার হচ্ছে। বয়স 90 বছর, 80 বছর, তারা এই 50 বছর ধরে পালাতো, তারপরেও তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে ট্রায়াল হচ্ছে। এখানে কেউ কেউ মত দেয় যে অতীতকে ভুলে যাওয়া, বা আসলে তা না। অতীতই সত্য। যেসব বাংলাদেশে হয়েছে এবং যেসব ফাঁসি এবং যেগুলা শাস্তি দেওয়া হয়েছে, এগুলো সবগুলোরই ইনভেস্টিগেট করা উচিত। সবগুলোরই কমিশন গঠন করে দরকারে বহির্বিশ্বের বিভিন্ন আইনবিদদের রেখে, যারা মানবাধিকারের উপরে কাজ করে তাদেরকে রেখে কমিশন করে, এই সবগুলোর উপরে ট্রুথ কমিশন করে সবগুলোরই তদন্ত প্রয়োজন।